আসসালামু আলাইকুম। এটিএন বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি। তামান্না মৌ। শুরুতেই বিআরবি কেবলস সংবাদ শিরোনাম। আগামী অর্থ বছরের বাজেট প্রায় 12 লাখ কোটি টাকা করার প্রস্তাব অর্থনীতি সমিতির। পাচার করা টাকা ফিরিয়ে আনতে স্বাধীন কমিশন গঠনের সুপারিশ। সরকারি অফিস ফিরছে আগের সময়ে, সকাল 9টা থেকে বিকেল 5টা, ঈদের পর কার্যকর। কোনো দেবদেবী নয়, গ্রামীণ ব্যাংকের কোটি গ্রাহকের সাথে প্রতারণার অভিশাপ ভোগ করছেন ডক্টর ইউনূস, দাবি প্রতিষ্ঠানটির প্রধান আইন উপদেষ্টার। শুনছিলেন বিআরবি কেবলস সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। শুরুতেই বাজেট প্রসঙ্গ। আসছে 2024-25 অর্থ বছরের জন্য 11,95,486 কোটি টাকার বিকল্প বাজেট প্রস্তাব দিয়েছে বাংলাদেশ অর্থনীতি সমিতি, যা চলতি অর্থ বছরের বাজেটের চেয়ে 1.57 ভাগ বেশি। তবে এই বাজেটে ঘাটতি থাকবে 1,70,719 কোটি টাকা। বিদেশে পাচার করা কালো টাকা ফিরিয়ে আনতে স্বাধীন কমিশন গঠনের প্রস্তাবও দিয়েছে তারা। বিস্তারিত শরফুল আলমের রিপোর্টে। চড়া মূল্যস্ফীতির এই সময়ে প্রায় 12 লাখ কোটি টাকার বাজেট প্রস্তাব করেছে বাংলাদেশ অর্থনীতি সমিতি। 10 বছর ধরে বাজেটের আগে এমন একটি বিকল্প বাজেট প্রস্তাব করে আসছে তারা। তাদের প্রস্তাবিত বাজেটে টাকার অঙ্কে বিশাল এবং অবাস্তব মনে হলেও এবার দেশের অর্থনৈতিক অবস্থা নিয়ে সমিতির বিশ্লেষণ বাস্তবসম্মত বলে মনে করেন অর্থনীতিবিদরা। আমাদের প্রস্তাবিত মোট বাজেট সরকার প্রস্তাবিত চলমান অর্থ বছরের বাজেটের তুলনায় 1.57 গুণ বড়, কিন্তু আমাদের প্রস্তাবিত বাজেট ঘাটতি মোট বাজেটের 14.3%, অথচ সরকারি বাজেটের তা 34%। আমাদের প্রস্তাবিত বাজেট হবে এক কথায় নিঃশর্ত উন্নয়ন অভিমুখী, আর একই সাথে বৈষম্য হ্রাসকারী এবং বৈষম্য হ্রাসের মাধ্যমে প্রকৃতির প্রতি আনুগত্য বজায় রেখেই সুস্থ প্রবৃদ্ধি নিশ্চিতকারী। অর্থনীতিবিদরা জানান, সীমাহীন দুর্নীতি আর লাগামহীন কালো টাকা দৌরাত্ম্যে বাড়ছে ধনী গরিবের বৈষম্য। এসব কারণে সমাজের প্রতিটি স্তরে দেখা যাচ্ছে অন্যায্যতা। অর্থনীতি সমিতি বলছে, বাজেটের আকার যাই হোক না কেন, সাধারণ মানুষকে স্বস্তি দিতে চাইলে সরকারকে মুক্তিযুদ্ধের মূল মন্ত্রে ফিরতে হবে। ঋণখেলাপি, লুটেরা আর অর্থ পাচারকারীদের হাত থেকে দেশকে বাঁচাতে রাজনৈতিক সদিচ্ছা দরকার বলে মনে করেন অর্থনীতিবিদরা। দুর্নীতি, কালো টাকা, অর্থ পাচার সংশ্লিষ্ট বিষয়ে একটি স্বাধীন কমিশন, ইন্ডিপেন্ডেন্ট কমিশন অন করাপশন, ব্ল্যাক মানি অ্যান্ড মানি লন্ডারিং গঠন করা হোক। সেহেতু কমিশন তার কাজের জন্য সরাসরি জনগণের কাছে জবাবদিহি করবে, প্রয়োজনে জনগণের পক্ষে রাষ্ট্রের প্রধানের কাছে রিপোর্ট করবে। এটা যারা সিদ্ধান্ত গ্রহণ করেন এবং সিদ্ধান্ত বাস্তবায়ন করেন তাদের উপরে বর্তাবে তারা কাজটি করছেন কিনা, তাদের জবাবদিহিতা নিশ্চিত করতে হবে। প্রগতিশীল উদার গণতান্ত্রিক কল্যাণ রাষ্ট্র, সেই দিকে যদি আমাদের হাঁটতে হয় তাহলে আমাদেরকে স্বপ্নটাও সম্প্রসারিত করতে হবে এবং স্বপ্ন বাস্তবায়নের চেষ্টা করতে হবে, এবং সেখানে যারা বাধা দেয় তাদেরকে নিয়ন্ত্রণ করতে হবে, তাদেরকে দমন করতে হবে। বিকল্প বাজেট প্রস্তাবনার পাশাপাশি বেশ কিছু কাঠামোগত সংস্কারের প্রস্তাবও দিয়েছে বাংলাদেশ অর্থনীতি সমিতি। শরফুল আলম, এটিএন বাংলা, ঢাকা। বাজেট বাস্তবায়ন এবং অর্থনৈতিক সংকট কাটাতে করের আওতা বাড়ানোর পরামর্শ দিয়েছেন অর্থনীতিবিদ ও ব্যবসায়ী প্রতিনিধিরা। রাজস্ব আয় বাড়াতে কর কাঠামোর পরিবর্তনের দাবিও জানান তারা। এদিকে বেসরকারি খাতে বিনিয়োগ বাড়ানো ও আর্থিক খাতে শৃঙ্খলা ফেরাতে দীর্ঘমেয়াদী পরিকল্পনার দাবি জানান অর্থনীতিবিদরা। 2024-25 অর্থ বছরের বাজেট রাজস্ব পরিকল্পনা নিয়ে দেখুন তরিক ইসলামের রিপোর্ট। চলমান অর্থনৈতিক অস্থিতিশীলতার মাঝেই চলতি সপ্তাহে জাতীয় সংসদে উত্থাপিত হতে যাচ্ছে 2024-25 অর্থ বছরের প্রায় 8 লাখ কোটি টাকার বাজেট, যেখানে 16 লাখ কোটি টাকা থাকছে শুধু ঋণের ব্যয় পরিশোধে। বাজেটে রাজস্ব আয় বাড়ানোই বড় চ্যালেঞ্জ হিসেবে দেখছেন অর্থনীতিবিদরা। যে কোনোভাবেই হোক এই ধরনের অর্থনীতির জন্য অভ্যন্তরীণ রাজস্ব বৃদ্ধির কোনো বিকল্প নেই, এবং সিপিডি গবেষণাতে আমরা দেখেছি যে এনবিআর এর মাধ্যমে যে কর আদায় হয়
2021 সালের হিসেবে তার সমপরিমাণ কর আদায় হয়নি। তার কারণ হলো কর ফাঁকি বা কর এড়িয়ে যাওয়ার জন্য। অর্থনীতির এখন যে মন্দা অবস্থা চলছে বিশ্বব্যাপী এবং আমাদের নিজস্ব যে ম্যাক্রো ইকোনমিক ইনস্টেবিলিটি আছে, এই অবস্থায় আসলে করের হার বাড়লে সেটা ইকোনমির জন্য ক্ষতিকর হবে। কিন্তু কর বাড়ানোর জন্য কিন্তু আসলে কর হার বাড়ানোর থেকে যেটা জরুরি সেটা হচ্ছে কর জাল বৃদ্ধি করা, নাম্বার অফ ট্যাক্স পেয়ার্স বাড়ানো। করের হার না বাড়িয়ে বেসরকারি খাতে বিনিয়োগ বাড়ানো ও আর্থিক খাতের শৃঙ্খলা ফেরাতে দীর্ঘমেয়াদী পরিকল্পনার দাবি জানান অর্থনীতিবিদ ও ব্যবসায়ী নেতারা। আমাদের কিন্তু এই মুহূর্তে ব্যাংক ঋণের প্রয়োজন কিন্তু অনেকখানি বেড়ে গেছে, মানে টাকার অবমূল্যায়নের কারণে এটা ধরেন 30 থেকে 40% মতো বেড়ে গেছে। সেই অবস্থায় যদি মাত্র 10% ঋণ প্রবৃদ্ধি হয়, তার মানে কিন্তু এফেক্টিভলি আমাদের ঋণের যোগান কমে গেল। এটার ফলে কিন্তু একটা বড় ধরনের চাপ সৃষ্টি হচ্ছে ইকোনমিতে, এবং আমরা কিন্তু গত বছর থেকে দেখছি যে আপনার বিনিয়োগ মানে ম্যানুফ্যাকচারিং গ্রোথ কিন্তু খুব ড্রাস্টিক্যালি কমে এসছে। রাজস্ব পরিকল্পনার মূল অংশই হওয়া উচিত যে আমাদের ট্যাক্স জিডিপি এটি বাড়ানো এবং এটিকে উন্নয়নশীল দেশের যে ট্যাক্স জিডিপি রেশিও সেটির কাছাকাছি নিয়ে যাওয়া। আমাদের এখন সম্ভবত 8% রয়েছে, 8% অফ দ্য জিডিপির কাছাকাছি এটা, অথচ উন্নয়নশীল দেশগুলোতে এটা মনে হয় 17-18%-এর মতো। সুতরাং আমরা ট্যাক্স জিডিপি রেশিও ওই টার্গেট ধরে আমাদের প্রথমত সাজানো দরকার, অর্থাৎ আমাদের লক্ষ্যটি যাতে উন্নয়নশীল দেশের যে টার্গেট সেটির আলোকে যাতে আমরা প্রথম টার্গেট সেট করি। মূল্যস্ফীতি কমানো ও সামাজিক সুরক্ষা খাতে বিশেষ বরাদ্দেরও দাবি জানান বিশেষজ্ঞরা। নানামুখী সংকটে যখন নাজেহাল অবস্থা দেশের অর্থনীতির, তখন সাধারণ মানুষের প্রশ্ন কি থাকছে আসছে বাজেটে? ফিরবে কি আর্থিক খাতে শৃঙ্খলা, কমবে কি নিত্যপণ্যের দামের বাড়তি চাপ? তরিক ইসলাম, এটিএন বাংলা, ঢাকা। দেশের সরকারি, আধা সরকারি, স্বায়ত্তশাসিত ও আধা স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের অফিস সময় সকাল 9টা থেকে বিকেল 5টা পর্যন্ত করার সিদ্ধান্ত নিয়েছে মন্ত্রিসভা। আসন্ন ঈদুল আজহার ছুটির পর থেকে এই সময়সীমা কার্যকর হবে। নিজ কার্যালয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়। পরে সচিবালয়ের সংবাদ সম্মেলনে মন্ত্রিপরিষদ সচিব মাহবুব হোসেন বলেন, দুপুর 1টা থেকে 1:30 পর্যন্ত নামাজ ও মধ্যাহ্ন ভোজের বিরতি থাকবে। এ সময় সোহরাওয়ার্দী উদ্যানের পাশে অবস্থিত শাহবাগ থানাকে অন্যত্র স্থানান্তরের বিষয়ে সিদ্ধান্তের কথাও জানান মন্ত্রিপরিষদ সচিব। এখন অফিস সময় পরিবর্তন হয়েছে, 9টা থেকে 5টা পর্যন্ত পুনর্নির্ধারণ করেছে। রোববার থেকে বৃহস্পতিবার 9টা থেকে 5টা, শুক্র এবং শনিবার বন্ধ থাকবে। বিএনপি নেতারা যেখানে যে অবস্থাতেই থাকুক না কেন, স্বাধীনতা বিরোধী জামাত সহ সাম্প্রদায়িক অপশক্তির সাথে তাদের শক্ত বন্ধন রয়েছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। দলের দপ্তর সম্পাদক বিপ্লব বড়ুয়া স্বাক্ষরিত এক বিবৃতিতে বিস্ময় প্রকাশ করে ওবায়দুল কাদের বলেন, উগ্র সাম্প্রদায়িক গোষ্ঠী স্বাধীনতা বিরোধী জামাত সম্পর্কে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সাম্প্রতিক বক্তব্য অযৌক্তিক ও দ্বিচারিতাপূর্ণ। জামাতের রাজনীতি দেশের মুক্তিযুদ্ধের আদর্শ ও স্বাধীনতার মূল্যবোধের পরিপন্থী জানিয়ে তিনি বলেন, একজন দেশপ্রেমিক নাগরিক কখনোই 30 লাখ শহীদের রক্তের বিনিময়ে রচিত সংবিধান ও রাষ্ট্রের মৌলিক চেতনা বিরোধী রাজনীতিকে স্বীকৃতি দিতে পারে না। জামায়াতকে নিয়ে মির্জা ফখরুলের বক্তব্য উগ্র সাম্প্রদায়িক অপশক্তির সন্ত্রাসী কর্মকাণ্ডে উস্কানি দেওয়ার দুরভিসন্ধি বলেও বিবৃতিতে উল্লেখ করেন ওবায়দুল কাদের। দেশের চলমান অর্থনৈতিক সংকটে গরিব আরও গরিব হলেও ধনী আরও ধনী হচ্ছে বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। গত 15 বছর ধরে আওয়ামী লীগ দেশকে শোষণ এবং লুটপাট করছে অভিযোগ করে তিনি বলেন, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন হলে আওয়ামী লীগ 10টির বেশি আসন পাবে না। বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের মৃত্যুবার্ষিকী উপলক্ষে সকালে জাতীয় প্রেস ক্লাবে মহিলা দলের আলোচনা সভায় মির্জা ফখরুল এসব কথা বলেন। সীমাহীন দুর্নীতি অপকর্মের কারণে রাতের আঁধারে সাবেক আইজিপি বেনজির আহমেদকে দেশ ছেড়ে পালিয়ে যেতে হয়েছে বলেও মন্তব্য করেন তিনি। দুর্নীতি অপকর্মের মাধ্যমে আজিজ ও বেনজির আহমেদ সেনা এবং পুলিশ বাহিনীর মর্যাদা ধূলিসাৎ করে দিয়েছেন বলেও অভিযোগ করেন বিএনপি মহাসচিব। নজিরবিহীন দুর্নীতি, একই সঙ্গে সাবেক সেনাপ্রধান তাকেও স্যাংশন দিয়ে দিয়েছে। তার সম্মান ইজ্জত কোথায় থাকে যখন তার সাবেক সেনাপ্রধানকে স্যাংশন দেয়? সেই পুলিশ বাহিনীর মর্যাদা কোথায় থাকে যার সাবেক প্রধানকে এবং ডিবিজিকে পালিয়ে যেতে হয় দেশ থেকে?
মালয়েশিয়ায় কর্মী পাঠানোর সময় আরও কয়েকদিন বাড়াতে বাংলাদেশের পক্ষ থেকে কূটনৈতিকভাবে চেষ্টা চলছে বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ। সংবাদ ব্রিফিংয়ে মন্ত্রী বলেন, এ বিষয়ে ইতিবাচক সাড়া মেলার সম্ভাবনা রয়েছে। সাবেক আইজিপি বেনজির আহমেদের দেশ ত্যাগে কোনো বাধা ছিল না জানিয়ে মন্ত্রী আরও বলেন, আগামী 6 জুন বেনজির দুদকে উপস্থিত হচ্ছেন কিনা সেটি পর্যবেক্ষণ করা হচ্ছে। ইমদাদুল্লাহ বাবুর রিপোর্ট। দ্বীপরাষ্ট্র এন্টিগায় স্মল আইল্যান্ড ডেভেলপিং স্টেটগুলোর সম্মেলন এবং নিউ ইয়র্ক সফর থেকে ফিরে সংবাদ সম্মেলন করেন পররাষ্ট্রমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ। এতে গণমাধ্যম কর্মীদের প্রশ্নের জবাবে তিনি জানান, বাংলাদেশি যেসব কর্মী মালয়েশিয়া যেতে পারেননি তাদের প্রবেশের সময় বাড়ানোর অনুরোধ করা হয়েছে। বাংলাদেশের পক্ষ থেকে চেষ্টা করা হচ্ছে সময়টাকে বর্ধিত করার জন্য। যে ডেডলাইনটা মালয়েশিয়া ইম্পোজ করেছে সেটি যাতে আরো কিছুদিন বর্ধিত করা হয়। মানবাধিকার লঙ্ঘনকারীরা যখন জাতিসংঘের শান্তিরক্ষী শীর্ষক জার্মানির গণমাধ্যম ডয়চে ভ্যালের প্রতিবেদনকে দেশ বিরোধী বলে মন্তব্য করেন পররাষ্ট্রমন্ত্রী। এই জাতিসংঘের শান্তিরক্ষী বাহিনীতে কাজ করতে গিয়ে 168 ও 169 মৃত্যুবরণ করছে। এটি অত্যন্ত প্রশংসিত হচ্ছে বিশ্বময়। দেশ যেখানে বিশ্বময় প্রশংসিত, জাতিসংঘের মহাসচিব যেখানে প্রশংসা করে, সেখানে ডয়চে ভ্যালের এই প্রতিবেদনের কোনো মূল্য নাই। এ সময় দুদক এবং বিচার বিভাগ স্বাধীনভাবে কাজ করায় সরকারি কর্মকর্তাদের দুর্নীতি জনসাধারণের সামনে উঠে আসছে বলে মন্তব্য করেন ডক্টর হাসান মাহমুদ। সরকার অত্যন্ত স্বচ্ছতার সাথে দেশ পরিচালনা করছে বিধায় এই বিষয়গুলো উঠে এসছে। এটা তো অন্য কেউ তুলে আনেনি। সাবেক আইজিপি বেনজির আহমেদ, তাকে 6 জুন দুদকে তলব করা হয়েছে, কিন্তু তিনি তার 1 মাস আগে মোটামুটি দেশ থেকে চলে গেছে। তার দেশ থেকে তো কোনো নিষেধাজ্ঞা দেওয়া হয়নি, কোর্টও দেয়নি বা দুদকও দেয়নি। তো কারোর উপর যখন দেশ ত্যাগে কোনো নিষেধাজ্ঞা না থাকে, তিনি তো যে কোনো জায়গায় যেতেই পারেন। তো 6 জুন তিনি হাজির হচ্ছেন কি হচ্ছেন না সেটি হচ্ছে দেখার বিষয়। পরে দুই দেশের স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে রাশিয়ার রাষ্ট্রদূত আলেকজান্ডার মান্টিটস্কের সাথে সৌজন্য সাক্ষাৎ করেন পররাষ্ট্রমন্ত্রী। ইমদাদুল্লাহ বাবু, ATN বাংলা, ঢাকা। কোনো দেবদেবীর নয়, বরং গ্রামীণ ব্যাংকের 1,05,00,000 গ্রাহকের সাথে প্রতারণার অভিশাপ ভোগ করছেন ডক্টর মোহাম্মদ ইউনূস। এমন মন্তব্য করেছেন গ্রামীণ ব্যাংকের প্রধান আইন উপদেষ্টা মাসুদ আক্তার। সুপ্রিম কোর্টে সাংবাদিকদের তিনি আরও বলেন, বিভিন্ন দাতা সংস্থার সাথেও তিনি প্রতারণা করেছেন। তবে এসব অভিযোগ অস্বীকার করেছেন ডক্টর ইউনূসের আইনজীবী আব্দুল্লাহ আল মামুন। হুমায়ুন চিস্তির রিপোর্ট। আদালতের লোহার খাঁচার কাঠগড়ায় দাঁড়ানো এবং তার বিরুদ্ধে গ্রামীণ ব্যাংকের দুদকে অভিযোগ করা নিয়ে রোববার ক্ষোভ প্রকাশ করেন নোবেলজয়ী অর্থনীতিবিদ ডক্টর মোহাম্মদ ইউনূস। দেবদেবীরা ঠিক করেন যে একে অভিশাপ দিতে হবে, অভিশাপ দিয়েছে আমার উপর। পৃথিবীর ইতিহাসে কোনো নজির নাই যে একজন নোবেল বিজয়ী আরেকজন নোবেল বিজয়ীর বিরুদ্ধে মামলা করতে দুদকে হাজির হয়েছে। এ বিষয়ে গ্রামীণ ব্যাংকের প্রধান আইন উপদেষ্টা বলেন, বিদেশি দাতা সংস্থাদের সাথেও তিনি প্রতারণা করেছেন। তবে এসব অভিযোগ নাকচ করেন ডক্টর ইউনূসের আইনজীবী। এই যে 1,05,00,000 নরনারী গ্রামীণ ব্যাংকের সদস্য, তাদের সাথে তিনি প্রতারণা করেছেন, তাদের অভিশাপ তার উপর পড়েছে। কিছুদিন পর তো বিদেশেও ওনার বিরুদ্ধে অভিযোগ উঠবে। একটা বিশেষ গোষ্ঠী বাংলাদেশের, বিশেষ করে আমাদের সরকারের উপরে ভর করেছে, তার সাথে আন্তর্জাতিকভাবেও একটা গোষ্ঠী জড়িত আছে। গ্রামীণ ব্যাংক গঠন নিয়েও ডক্টর ইউনূস মিথ্যাচার করেছেন বলে দাবি গ্রামীণ ব্যাংকের প্রধান আইন উপদেষ্টার। গ্রামীণ ব্যাংকের সৃষ্টি নিয়ে একটি সম্পূর্ণ বিভ্রান্তিকর তথ্য জনগণের সামনে তুলে ধরেছেন। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের অর্থায়নে এই রিসার্চ প্রজেক্টটির দায়িত্ব পালন করেন ডক্টর মোহাম্মদ ইউনূস। কৃষি মন্ত্রণালয় এই প্রজেক্টটির নাম দিল গ্রামীণ ব্যাংক প্রকল্প। তিনি বললেন বাবার আগে ছেলের জন্ম হয়েছে। ডক্টর ইউনূস যেই প্রজেক্টটা দিয়ে ক্ষুদ্র ঋণ প্রকল্প সৃষ্টি করেছে, ওই প্রকল্পটার নামই ছিল গ্রামীণ ব্যাংক প্রকল্প। গ্রামীণ ব্যাংকের প্রধান আইন উপদেষ্টা বলেন, পারিবারিক প্রিন্টিং প্রেসের জন্য ডক্টর ইউনূস 30 থেকে 40 ভাগ বেশি দরে 100 কোটি টাকার কার্যাদেশ দিয়েছিলেন। তার দুর্নীতি ও স্বেচ্ছাচারিতার অসংখ্য প্রমাণ বেরিয়ে আসছে বলেও মন্তব্য করেন তিনি। হুমায়ুন চিস্তি, ATN বাংলা, ঢাকা। আজ 1 ঘন্টায় শেষ হয়ে গেছে 13 জুনের ঈদ যাত্রার ট্রেনের আগাম টিকিট। রেলওয়ে কর্তৃপক্ষ বলছেন, চাহিদা অনুযায়ী ট্রেনের আসন না থাকায় বেশিরভাগ মানুষই টিকিট পাচ্ছেন না। এতে ক্ষুব্ধ যাত্রীরা। রিপোর্ট করছেন আদ্দিন সজীব। স্টেশনে কষ্ট করে টিকিট কেনার দিন ফুরালেও অনলাইনে বিড়ম্বনায় বহু মানুষ।
1 ঘন্টা ধরে এই সোনার হরিণ কেনার চেষ্টা করেও ব্যর্থ সৈয়দপুরের মামুন ছুটে আসেন কমলাপুরে, সেখানেও চেষ্টা করেন বারংবার। দেখাচ্ছে টিকিট আছে 8টা 10টা, কিন্তু ওগুলোতে যে আমি যখন ক্লিক করতেছি আর হইতেছে না। পরে ব্যাগ আসার পর দেখা যাচ্ছে সবগুলো 0 সন্দেহ অবশ্যই আছে। অনেকে তো এর মধ্যে নিউজ দিচ্ছে কারো টিকিট লাগবে নাকি, তাহলে এরা কারা এগুলা? তো এরাই আগে ভাগে ওরাই করতেছে। এই যাত্রায় এসব নতুন নয়। সকাল 8টায় শুরুর প্রথম ঘন্টায় পশ্চিমাঞ্চলের 14,000 টিকিট বিক্রি হয়ে যায়। রেল কর্তৃপক্ষ বলছে ঈদ স্পেশাল সহ ট্রেনে মাত্র 16,000 টিকিটের বিপরীতে প্রথম ঘন্টায় হিট হয়েছে 1,90,00,000 বার। এই বাস্তবতায় টিকিট না পেয়ে হতাশ হাজার হাজার যাত্রী। পশ্চিমাঞ্চলের টিকিট 16,000 সামথিং, তো এটার বাইরে তো আমার বিক্রি করার সুযোগ নেই। আপনার 16,000 টিকিট এসেছে, যেহেতু 1,90,00,000 হিট করেছে, তার মানে বুঝতে পারছি কী পরিমাণ চাহিদা রয়েছে। তো যা হোক, আমাদের সীমিত সম্পদের সর্বোচ্চ ব্যবহার করে আমরা আমাদের যাত্রী সেবা মান সচল রেখেছি। তো যে সকল যাত্রী সমাধান টিকিট কাটতে পারেন না, তাদের জন্য আমাদেরও দুঃখ হয়। তবে দালাল বা বাইরে থেকে টিকিট না নেওয়ার আহ্বান কমলাপুর রেলওয়ে স্টেশন ম্যানেজারের। কম্পিউটার দোকান থেকে একটা টিকিটকে আপনার মডিফিকেশন করে অর্থাৎ এডিট করে 3-4টা করে বানিয়ে বিক্রি করতেছে। হ্যাঁ, মানুষ প্রতারণা করতেছে। আমরা কিন্তু বলি যাত্রীদের সুবিধার্থে ট্রেনের 25% স্ট্যান্ডিং টিকিট এবারও বিক্রি হবে যাত্রার আগ মুহূর্তে। মঙ্গলবার কেনা যাবে 14 দিনের আগাম টিকিট। আদিন সজীব, এটিএন বাংলা, ঢাকা। এবার বিকাশ ঈদ কেনাকাটার খবর। ক্রেতাদের ঈদ কেনাকাটায় আকর্ষণীয় অফার দিচ্ছে বিকাশ। নির্দিষ্ট পরিমাণ কেনাকাটায় নির্ধারিত আউটলেটগুলোতে এই সুবিধা পাচ্ছেন গ্রাহকরা। বিকাশ ঈদ বাজার নিয়ে ঐশী গোস্বামী প্রমার রিপোর্ট। ঈদ মানেই খুশি, আর ঈদ মানেই তো আনন্দ। সারাদিন ঘোরাঘুরি আর হই হুল্লোড়, আর সাথে যদি থাকে বাহারি পোশাক, তখন ঈদের আনন্দ বাড়িয়ে দেয় কয়েক গুণ। ঈদকে সামনে রেখে কেনাকাটা শুরু হয়েছে রাজধানীর শপিং মলগুলোতে। এরই মধ্যে হালের বিভিন্ন পণ্যের সমাহার নিয়ে এসেছে পোশাকের ব্র্যান্ড পার্পেল। ছোট থেকে বড় সকল বয়সীদের জন্যই থাকছে মানানসই পোশাক। মোটামুটি ভালো কালেকশন আছে, সেটা জেনে আসলাম। দেখি কি করা যায়, কিছু কালেকশন দেখলাম, কয়েকটা পছন্দ হলো, বাকিগুলো কেনার জন্য চেষ্টা করছি। যদি সম্ভব হয় তাহলে কিনে নিতে পারবো। পার্টি টাইপের থেকে নিয়ে আপনার একটু ক্লাসিক টাইপের যেগুলো আছে সেগুলো পাওয়া যায়। দেন আপনার বাচ্চাদের, মেয়ে বাবুদের আপনার ওয়েস্টার্ন টাইপ বলেন, নর্মাল যে কালেকশনগুলো থাকে আমাদের কাছে সবগুলোই কালেকশন থাকে। বিকাশই করবে, তো ওই ক্ষেত্রে উনি সাপোর্টটা পায় না, 5% ডিসকাউন্ট পাবে, আর বিকাশ থেকে ক্যাশব্যাক তো থাকে। এবারের ঈদে বিভিন্ন অফার দিচ্ছে মোবাইল ব্যাংকিং সেবা প্রতিষ্ঠান বিকাশ। পার্পেলের যে কোনো আউটলেটে কেনাকাটায় বিকাশ পেমেন্টের গ্রাহকরা পাচ্ছেন 5% ক্যাশব্যাক ও 300 টাকার কুপন। ঐশী গোস্বামী প্রমা, এটিএন বাংলা, ঢাকা। এই ঈদে দেশ জুড়ে কেনাকাটার ফুর্তি হবে শুধু বিকাশে, সাথে ডিসকাউন্ট কুপন, ইনস্ট্যান্ট ক্যাশব্যাক। মধ্যরাতে শেষ হচ্ছে চতুর্থ দফা উপজেলা নির্বাচনের প্রচার প্রচারণা। 5 জুন 55 উপজেলার নির্বাচন। সিরাজগঞ্জের 2 উপজেলার নির্বাচনকে কেন্দ্র করে ঘটছে একের পর এক সহিংসতা। অন্যদিকে কিশোরগঞ্জের বাজিতপুর উপজেলায় নির্বাচন ঘিরে বাড়ছে উত্তেজনা। একই অবস্থা বরিশালের 3 উপজেলাতেও। প্রতিনিধিদের তথ্যচিত্র নিয়ে মিজান শাহজাহানের রিপোর্ট। 5 জুন সিরাজগঞ্জের রায়গঞ্জ ও কামারখন্দ উপজেলা পরিষদ নির্বাচন। অভিযোগ উঠেছে স্থানীয় সংসদ সদস্যদের মদদে তাদের ঘনিষ্ঠ প্রার্থীদের নির্বাচনে প্রভাব বিস্তারের। বিভিন্ন নেতাকর্মীকে দলীয়ভাবে তারা বাধাগ্রস্ত করার চেষ্টা করছে, পোস্টের ভয় দেখিয়ে। কোনো প্রার্থীর কর্মীরা, নেতাকর্মীরা বক্তব্য দিচ্ছেন যে 2 দিন আগে এমন পরিবেশ তৈরি হবে যে ঘোরার পক্ষের জনগণ ভোট কেন্দ্রে যেতে পারবে না। বিভিন্ন ধরনের খারাপ কথা বলছেন, এমনকি আমার যারা মিছিলে মিটিং করছেন তাদেরকে মারধর করছেন। তবে জেলা নির্বাচন কর্মকর্তার দাবি, সবাই সমানভাবে প্রচারণা চালিয়ে যাচ্ছেন। ইভিএম পদ্ধতিতে আমরা আশা করি এখানে জনগণ স্বতঃস্ফূর্তভাবে ভোট দিবেন। এখানে সকল প্রার্থী সমানভাবে প্রচারণা চালাচ্ছে। এদিকে কিশোরগঞ্জের বাজিতপুর, কুলিয়ারচর ও ভৈরবে নির্বাচন ঘিরে উৎসাহ উদ্দীপনা দেখা যাচ্ছে ভোটারদের মাঝে। 3 উপজেলার মধ্যে বাজিতপুরে নির্বাচনকে ঘিরে রয়েছে টান উত্তেজনা। একটি সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে জনগণের মধ্যে আস্থা ফিরিয়ে আনা সরকারের দায়িত্ব।
বরিশাল জেলার 3 উপজেলা বাবুগঞ্জ, উজিরপুর ও বানারীপাড়ায় ভোট নিয়ে খুব একটা আগ্রহ নেই ভোটারদের। রয়েছে প্রার্থীদের পাল্টাপাল্টি অভিযোগ। উনি তো বাধা দিচ্ছেন, আর আমরা কোনোভাবেই কিন্তু ওনাকে থামাতে পারছি না। তার সংখ্যা যে সুষ্ঠু নির্বাচন হলে তিনি হইতে পারবেন না, কারণ তিনি অনেক কালো টাকা ছড়াইতেছেন। কারণ একজন প্রার্থী যখন নিশ্চিত জানে যে হাইরে জিতেছে, তখন কিছু পাগলের প্রলাপ বকে। জমে উঠেছে মির্জাপুর উপজেলা নির্বাচনের প্রচারণা। নির্বাচনকে ঘিরে বাসতৈল খলিলুর রহমান কলেজ প্রাঙ্গণে নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন আজহারুল ইসলাম। সভায় উপস্থিত ছিলেন 3 জন প্রার্থী। তারা হলেন চেয়ারম্যান পদপ্রার্থী SM মোজাহিদুল ইসলাম মনির, পুরুষ ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী শওকত মীরা ও মহিলা ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী মাহবুবা শাহরিন। সভায় ঢাকা মহানগর উত্তর যুবলীগের সিনিয়র সহসভাপতি জাহান M A রহমান, উপস্থাপিকা ইশরাত পায়েল, মির্জাপুর মহিলা আওয়ামী লীগ নেত্রী কণা ও চিত্রনায়ক DA তায়েব সহ বিশিষ্টজনরা বক্তব্য রাখেন। এদিকে পটুয়াখালী রাঙাবালী উপজেলা পরিষদ নির্বাচনে হাইকোর্ট থেকে চেয়ারম্যান পদে প্রার্থিতা ফিরে পেয়েছেন সাইদুজ্জামান মামুন। ভাইস চেয়ারম্যান প্রার্থী রওশন মৃধা ও বেগম ফেরদৌসী। আচরণবিধি ভঙ্গের অভিযোগে রোববার তাদের প্রার্থিতা বাতিল করেছিল নির্বাচন কমিশন। মিজান শাহজাহান, ATN বাংলা। আল আরাফা ইসলামী ব্যাংক অর্থ সংবাদ। আধুনিক ও উদ্ভাবনী ব্যাংকিং সেবা, ঝুঁকিবিহীন বিনিয়োগ, আর্থিক স্থিতিশীলতা এবং উন্নতমানের গ্রাহক সেবা দিয়ে যমুনা ব্যাংক পদার্পণ করল 24 বছরে। আজ এক জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানের মাধ্যমে ব্যাংকের প্রধান কার্যালয়ে প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়। এ সময় যমুনা ব্যাংকের চেয়ারম্যান মোহাম্মদ সাইদুল ইসলাম, ব্যবস্থাপনা পরিচালক ও CEO মির্জা ইলিয়াস উদ্দিন আহমেদ সহ সকল পরিচালক, ব্যাংকের কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন। গ্রাহক সেবায় গৌরবময় 25 বছর পার করে 26 বছরে পদার্পণ করল শরিয়া ভিত্তিক ব্যাংক স্ট্যান্ডার্ড ব্যাংক PLC। এ উপলক্ষে ব্যাংকের প্রধান কার্যালয়ের বোর্ডরুমে অনুষ্ঠান ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়। ব্যাংকের ভারপ্রাপ্ত ব্যবস্থাপনা পরিচালক ও CEO মোহাম্মদ মোহন মিয়ার সভাপতিত্বে আয়োজিত এই অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ব্যাংকের পরিচালনা পর্ষদের চেয়ারম্যান কাজী আকরাম উদ্দিন আহমদ। বিশেষ অতিথি ছিলেন ভাইস চেয়ারম্যান মোহাম্মদ মনজুর আলম সহ ব্যাংকের পরিচালক বৃন্দ। পরে চেয়ারম্যান কাজী আকরাম উদ্দিন আহমদ ব্যাংকের কর্মকর্তাদের নিয়ে কেক কেটে প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করেন। বাংলাদেশের মানুষের ভালোবাসা নিয়ে ফিলিস্তিনে যুদ্ধে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়িয়েছে আকিজ ফুড অ্যান্ড বেভারেজের পণ্য মোজো। এই ক্যাম্পেইনের আওতায় মোজোর বিক্রিকৃত প্রতিটি বোতল থেকে 1 টাকা করে ফিলিস্তিনিদের সহায়তায় দেয়া হতো। এরই ধারাবাহিকতায় নারায়ণগঞ্জ শহর প্রদক্ষিণ করে মোজো সাপোর্ট প্যালেস্টাইন র্যালি। বিকেলে শহরের চাষারা থেকে শুরু করে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। এ সময় আকিজ ফুড অ্যান্ড বেভারেজ লিমিটেডের চিফ মার্কেটিং অফিসার মাইদুল ইসলাম বলেন, মোজো সাপোর্ট প্যালেস্টাইন কার্যক্রমে ফিলিস্তিনিদের জন্য 1.5 কোটি টাকা এবং বিশ্ব খাদ্য কর্মসূচিতে 5,47,50,000 টাকা দেওয়া হয়েছে। এবার T20 বিশ্বকাপ ক্রিকেটের খবর। T20 বিশ্বকাপের ম্যাচ জয়ে শ্রীলঙ্কার বিপক্ষে 78 রানের টার্গেটে ব্যাট করছে দক্ষিণ আফ্রিকা। শেষ খবর পাওয়া পর্যন্ত প্রোটিয়াদের সংগ্রহ 2 উইকেটে 23 রান। এর আগে নিউ ইয়র্কের নাসাউ কাউন্টি ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে ব্যাটিংয়ে নেমে বিপর্যয়ে পড়ে শ্রীলঙ্কা। মাত্র 32 রানেই দলের 4 উইকেট হারায় তারা। দলের পক্ষে সর্বোচ্চ 19 রান করেন উইকেট কিপার কুশল মেন্ডিস। অ্যাঞ্জেলো ম্যাথিউজের ব্যাট থেকে আসে 16 রান। শেষ পর্যন্ত মাত্র 77 রানে অল আউট হয় শ্রীলঙ্কা। দক্ষিণ আফ্রিকার বোলারদের মধ্যে এনরিস নাতার্জে 7 রানে 4 উইকেট তুলে নিয়ে লঙ্কান শিবিরে ধস নামান। পার্টিক্স খেলার খবর।
নেপালকে ৪৫-৩১ পয়েন্টে পরাজিত করে বঙ্গবন্ধু কাপ আন্তর্জাতিক কাবাডি টুর্নামেন্টে শিরোপা জিতল স্বাগতিক বাংলাদেশ। ২০২১ সালে শুরু হওয়া এই প্রতিযোগিতায় 4বারই চ্যাম্পিয়ন হল লাল সবুজের দল। মিরপুর শহীদ সোহরাওয়ার্দী ইনডোর স্টেডিয়ামে প্রতিযোগিতার ফাইনালে প্রথমার্ধে ২৪-১০ পয়েন্টে এগিয়ে থেকে নিজেদের শ্রেষ্ঠত্ব ধরে রাখে আর্দুজ্জামানের দল। শেষ পর্যন্ত দুটি লোনা সহ ৪৫-৩১ পয়েন্টে জয় পায় তারা। ফাইনালে সেরার পুরস্কার জেতেন বাংলাদেশ দলের অধিনায়ক আর্দুজ্জামান। টুর্নামেন্ট সেরা হন নেপালের ঘনশ্যাম রোকামাকার। ফাইনাল শেষে বিজয়ী ও বিজিত দলকে পুরস্কৃত করেন শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী। এ সময় সংস্কৃতি প্রতিমন্ত্রী নাহিদ ইজাহার খান, কাবাডি ফেডারেশনের সভাপতি ও পুলিশের আইজিপি আবদুল্লাহ আল মামুন এবং ফেডারেশনের সাধারণ সম্পাদক ও ডিএমপি কমিশনার হাবিবুর রহমান উপস্থিত ছিলেন। শেষ করার আগে বিআরবি কেবল সংবাদ শিরোনাম জানিয়ে দিচ্ছি আরও একবার। আগামী অর্থ বছরের বাজেট প্রায় ১২ লাখ কোটি টাকার করার প্রস্তাব অর্থনীতি সমিতির। পাচার করা টাকা ফিরিয়ে আনতে স্বাধীন কমিশন গঠনের সুপারিশ। সরকারি অফিস ফিরছে আগের সময়ে, সকাল ৯টা থেকে বিকেল ৫টা, ঈদের পর কার্যকর। কোনো দেবদেবী নয়, গ্রামীণ ব্যাংকের কোটি গ্রাহকের সাথে প্রতারণার অভিশাপ ভোগ করছেন ডক্টর ইউনূস, দাবি প্রতিষ্ঠানটির প্রধান আইন উপদেষ্টার। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। এটিএন বাংলা সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন youtube/ATN Bangla News। আল্লাহ হাফেজ।